দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সকাল থেকে মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে তৈরি হয় যানজট, যার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। এদিকে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হতে পারে আজ। তবে দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। আমি 5টার সময় আসছি, ফজর নামাজ পড়ে এসে লাইনে দাঁড়াইছি, এই তো এখন মনে হয় 10টা পার। লন্ডন থেকে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই দিকের যে পাম্পগুলো ওইগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এখানে আসতে হয় না। গভর্নমেন্টের উচিত ওই পাম্পগুলোকে বন্ধ করে দেওয়া, যেগুলো এখন তেল দিচ্ছে না। আগের তুলনায় আগে হয়তো অনেক কিছু বিশেষ মোটরসাইকেল 200-300 টাকা নিত, আর গাড়ির লোক এরকম দিত। এখন সবাই লেভেলে লোড করে দেওয়া, ফুল লোড করে দেওয়ার জন্য। এই জন্য চাহিদার বাইরে গেছে জনগণের, মানে হাই হতাশ, পাবে কি পাবে না। এই জন্য সবাই চাচ্ছে যে আমরা তেলটা ফুল করে নেব। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। অ্যানি, ঢাকায় পাম্পগুলোর কি অবস্থা দেখছেন, আর জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি চলছে এ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? জ্বালানি তেলের যে সংকট সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি, দেখেছি ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আছেন যারা মোটরসাইকেল চালক আছেন, ব্যক্তিগত গাড়ির চালক যারা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আছেন। কেউ 4 ঘন্টা 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন লাইনে। তাদের কথা হচ্ছে যে তাদের বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সারাদিনও যদি লাগে তেল নিতে, তাও তাদেরকে সেই লাইনেই থাকতে হবে, কারণ তেল ছাড়া যাওয়া যাবে না। তাদের গাড়ি তাহলে সপ্তাহ চালানো যাবে না, বন্ধ রাখতে হবে। কিন্তু যেহেতু তাদের প্রতিদিনের যোগাযোগের জন্য গাড়ি ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে যে কয়েক ঘন্টাই লাগুক, যতক্ষণই লাগুক, চালকরা বলেছেন তাদেরকে আসলে তেল নিয়েই ফিলিং স্টেশন ছাড়তে হবে। তো আমি এই মুহূর্তে আছি মহাখালীতে একটি ফিলিং স্টেশনে। এটি মাঝে মধ্যে আমরা দেখেছি, 2-1 দিন আগেও দেখেছি তেল সরবরাহ করতে পারেনি, বিধায় বন্ধ ছিল। কিন্তু আজকে দেখেছি যে তারা চালু রেখেছেন। কিছুক্ষণ আগে তেল শেষ হয়ে গিয়েছে, আমরা দেখেছি আবার তেল রিফিল করা হচ্ছে। এর জন্য বাইকার যারা আছেন তারা দাঁড়িয়ে আছেন লম্বা লাইনে। আর এই ফিলিং স্টেশনের দুপাশ থেকে গাড়ির লেন করা হয়েছে। একদিকে আমরা দেখেছি পিকআপ এবং ব্যক্তিগত গাড়ি আছে, আর অন্য পাশে আমরা দেখেছি যে মোটরসাইকেল যারা আছেন, মোটরসাইকেল চালক যারা আছেন, তারা লাইন ধরে আছেন। তবে আপনি বলেছিলেন যেমনটি যে যানজটের সৃষ্টি হয়েছে। মহাখালী এমনিতেও গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেহেতু এখানকার বাস টার্মিনাল আছে যেটি ঢাকার বাইরে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রাস্তায় দেখেছি একটু যানজটের একটা প্রভাব আছে। আর সংশ্লিষ্টদের কথা বলছেন যারা বলেছেন যে আজকে তেলের দাম নির্ধারণ হলে অন্তত বোঝা যেতে পারে আসলে তেলের সংকট থাকবে কি থাকবে না, অথবা এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে কিনা, যেটা বাইকাররা দাবি করেছেন যে সরকারের আসলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই মুহূর্তে। তো এখানকার ছিল এই সবশেষ পরিস্থিতি। জি, মহাখালী থেকে ছিলেন দিলশাদ আনি। এ নিয়ে আপনাকে ধন্যবাদ। রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বরগুনা ও পটুয়াখালীতে চাহিদার তুলনায় ডিজেল না পাওয়ায় সাগরে মাছ শিকারে যেতে পারছে না অনেক জেলে। দেশের অন্যতম বড় মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা রয়েছে শত শত ট্রলার। তেল না পেয়ে গাইবান্ধার পলাশবাড়িতে সকাল 9টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটে অনেক ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ভাটিয়ারি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তৈলে অনেক সংকট, তৈল প্রকল্প সাগরে যাইতে পারি না। 120 টাকা লিটার কিন দিয়া এখন চালানের মতো আমাকে কায়দা দেখি। আমরা ঠিক মতো তেল পাচ্ছি না। মেশিন কিভাবে, মানে মেশিন দিয়ে পানি দিব, চায়না মৌসুম লাগাবো, তেল লাগবাচ্ছি, তেল তো এখন পাম্পও নাই, এখন কি করব? এটা তো একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ আমরা। এবারে যাব ঠাকুরগাঁওয়ে, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা দিয়ে পরিস্থিতি কতটা সামাল দেয়া যাচ্ছে আমাদের জানাবেন। আসিফ,
সারা দেশেই এই জ্বালানি সংকটটি থাকলেও ঠাকুরগাঁয়ের পরিস্থিতি কিন্তু আমার মতে কিছুটা ভিন্ন। ঠাকুরগাঁয়ে কিন্তু প্রায় আমরা ধারণা করতে পারি যে 50% ব্যক্তিগত ব্যবহৃত অকটেন ও পেট্রোল চালিত গাড়ি প্রায় বন্ধ হয়ে গেছে। এবং এই সংকট মোকাবেলায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আসলে বিশেষ জ্বালানি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যেটাকে ঠাকুরগাঁয়ের মানুষ আদর করে ফুয়েল কার্ড বলে ডাকছে। আসলে এই জ্বালানি কার্ড নিয়ে ঠাকুরগাঁয়ের মানুষের এত বেশি আগ্রহের আমি মূল যেটা কারণ দেখছি সেটা হলো এখানকার যে বিপর্যস্ত পরিস্থিতি। আমি দেখতে পেয়েছি ঠাকুরগাঁয়ের আসলে পাম্পগুলোতে কোথাও কোনো পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। যদি কখনো কোনো পেট্রোল পাম্পে পেট্রোল বা অকটেন দিবে এই খবর কোথাওভাবে ছড়াচ্ছে, তাহলে আগের দিন থেকেই সেই পেট্রোল পাম্পে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকছে মোটরসাইকেল আরোহীরা, যেমন এই সিরিয়াল প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পর্যন্ত হতে আমি দেখেছি। এবং এই সকল ঘটনায় ঠাকুরগাঁয়ের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখান পরিস্থিতি বর্তমানে কিন্তু ছিল খুবই খারাপ। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে প্রায় 2টি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং সেখানে আসলে ফুয়েল সংগ্রহ করতে যাওয়া যে আসলে গ্রাহকরা রয়েছেন তাদের নিজেদের মধ্যে একাধিক ফিলিং স্টেশনে বিবাদে জড়িয়েছে, যেটা আসলে ঠাকুরগাঁয়ের পরিস্থিতিকে অনেকটাই অস্থির করে তুলেছে। এবং বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা অভিযোগ করছে যে আসলে ঘন্টার পর ঘন্টা কিংবা একদিন আগে গিয়ে ফিলিং স্টেশনের সামনে সিরিয়াল দেওয়া তাদের পক্ষে সম্ভব না, যার কারণে তারা তাদের ব্যক্তিগত পরিবহনগুলো নিয়ে রাস্তায় বের হতে পারছে না, সেগুলো বন্ধ হয়ে বাসায় পড়ে থাকছে। এই সংকট মোকাবেলায় জেলা প্রশাসন থেকে যে এই যে জ্বালানি কার্ডের ব্যবস্থা করা হয়েছে সেটা নিয়ে আমি দেখতে পেয়েছি ঠাকুরগাঁয়ে যতগুলো জ্বালানি কার্ডের বুথ রয়েছে সেটা হলো ঠাকুরগাঁও উপজেলা, ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়, ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়, ঠাকুরগাঁও পুলিশ লাইন সহ যে আশপাশে যতগুলো বুথে দেখেছি এগুলোতে আমি দেখেছি প্রত্যেকটা বুথেই দীর্ঘ সিরিয়াল আমি লক্ষ্য করেছি। আমি ঠাকুরগাঁও পৌরসভায় আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও পৌরসভাতে, এখানে আমি ফুয়েল কার্ডের জন্য একটি দীর্ঘ সিরিয়াল দেখতে পাচ্ছি। আমি জানতে পেরেছি গতকাল প্রায় রাত 11টা পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভার কর্মকর্তাবৃন্দ জনসাধারণকে এই জ্বালানি কার্ড বিতরণ করেছে। আসলে ঠাকুরগাঁও মানুষ একটা ভোগান্তি নিরসনে আরেকটা ভোগান্তিতে এগিয়ে এসেছে, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা জ্বালানি কার্ড সংগ্রহ করছে। তবে এই জ্বালানি কার্ডের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা যাবে বলে মনে করছি ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ এবং এখানকার বিভিন্ন স্তরের সংশ্লিষ্টরা। আসিফ, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের পেট্রোল অকটেন সংকট ও জ্বালানি কার্ডের বিতরণ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। জি হিমেল, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারি মাস থেকে রাজধানী সহ সারা দেশে শিশুদের হামে আক্রান্তের হার বেড়েছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এরই মধ্যে 22 শিশু মারা গেছে। চিকিৎসাধীন শিশুর সংখ্যা 6 শতাধিক। অপুষ্টি, দরিদ্রতা ও টিকা কার্যক্রম থেকে বাদ পড়াই এর অন্যতম কারণ বলে জানান বিশেষজ্ঞরা। পুরো শরীর জুড়ে লাল লাল ছোট ছোট দানা, ফুসকুড়ি, উচ্চমাত্রার জ্বর, কাশি, লাল চোখ এবং নাক দিয়ে পানি পড়া এমন উপসর্গ নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলো হামের উপসর্গ। হাম মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। রুবেলা ভাইরাস শ্বাসনালী দিয়ে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। ফলে হামে আক্রান্ত শিশু অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, দোহার এবং ঢাকার বাইরে নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, জামালপুর, শরীয়তপুর ও মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা এই হাসপাতালে ভর্তি হয়েছে। ওর প্রথমে ঠান্ডা জ্বর, কাশি ছিল, অবস্থা আরও খারাপ হচ্ছে, তখন ঢাকা মেডিকেলে রেফার করতে শ্যামলীতে, তো ওখানে শিশু রাখে নাই, পরে আবার এই জায়গায় রেফার করছে। ডিএনসিতে নিয়ে আসছি, ওনারা বলতেছে ওর নাকি হাম, তো এখানে নিয়ে আসার পরে ভর্তি করা গেছে, কালকে আসছি আমরা। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগের বয়স 3 থেকে 10 মাস। যারা মারা গেছে তাদের হাম ছাড়াও কিডনি জটিলতা, শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ সহ নানা জটিলতা ছিল। কোনো পেশেন্টই শুধু হামের জন্য মারা গেছে এরকম নয়, হাম সাথে হামের জটিলতা। তিনি জানান শীতের পর এই সময়ে হামের মতো ছোঁয়াচে রোগ এমনিতেই বেড়ে যায়, তবে অনেক শিশু হামের টিকা না নেয়ার ফলে সংক্রমণ বেড়েছে। অনেকগুলো বাচ্চা পেয়েছি যারা ভ্যাকসিন দেওয়ার বয়স হয়েছিল কিন্তু তারা ভ্যাকসিন গ্রহণ করেনি। কারণ হচ্ছে যে কোনো মা বলেছে যে তারা ভুলে গিয়েছিল, আবার এমন হয়েছে যে যখন ভ্যাকসিনটা দেওয়ার কথা তখন জ্বর হয়েছিল, চিকিৎসক কিছুদিন পরে আসতে বলেছে, তারা আবার ভুলে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে ওই সময় যে সময় ভ্যাকসিনটা দেওয়ার কথা ওই সময় ওনারা হয়তো বা একটা টেম্পোরারি
অভাব ছিল টিকাদান কেন্দ্রগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 9 থেকে 15 মাস বয়সী শিশুরা হামের টিকা পেলেও অন্তর্বর্তী সরকার টিকাদানের বিশেষ ক্যাম্পেইন 5ম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসে। ফলে অনেকেই টিকা বঞ্চিত হয়। বিকল্প ব্যবস্থা করে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মত দেন জনস্বাস্থ্যবিদরা। সেক্টর প্রোগ্রামটা বাদ দেওয়া যেত, কিন্তু তার একটা এক্সিট প্ল্যান দরকার ছিল, যে আমরা এটা বাদ দিতে চাই। প্রথমত কেন বাদ দিলে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো কিভাবে চলবে। আমরা হয়তো অনিয়ম চাই না, নিয়ম চাই, কিন্তু পুরো পরিকল্পনাকে বাদ দিতে চাই না। উচিত ছিল আরও অনেক বিচার বিশ্লেষণ করে তার বিকল্প ব্যবস্থাটা রেডি করে তারপরে এখান থেকে সরে আসে। শুধু টিকা নয়, প্রতিরোধের ব্যবস্থা আগে নেওয়া জরুরি বলে মত দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহীতে বেড়েছে হামে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তে কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নতুন করে হামে আক্রান্ত কোনো শিশু কি রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে? সেখানে বর্তমান অবস্থা আমাদের জানান। আসিফ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা দিন বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও আইএমও ইনচার্জ ডক্টর শঙ্কর কুমার বিশ্বাসের সঙ্গে। জানিয়েছেন গত 24 ঘন্টায় মোট হামের উপসর্গ নিয়ে মোট 34 জন রোগী ভর্তি হয়েছেন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 93 জন রোগী। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা রয়েছে 200টি এবং রোগীর সংখ্যা যদি আমি একটু বলি তাহলে 750-র অধিক রোগী ভর্তি রয়েছে শুধু শিশু ওয়ার্ডে। সেক্ষেত্রে 550-র মতো বেশি শিশু ভর্তি রয়েছেন। এবং এই হামের যে পরিস্থিতি, এইটা পরিদর্শনে এসেছেন ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তারা কিছুক্ষণ আগে রাজশাহীতে এসেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম সহ হাসপাতালের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে মতবিনিময় করছেন এবং মতবিনিময় শেষে তিনি হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে। আসিফ, একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিভাগের যে 8টি 22টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে 137 জন হামের আক্রান্ত শনাক্ত করা হয়েছে এবং এই রাজশাহী বিভাগে এখন পর্যন্ত মোট 11 জন রোগীর মৃত্যু হয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আসিফ। জি, ছিলেন ইউসুফ আদনান। আদনান, আপনাকে ধন্যবাদ। 11 বছর ধরে স্বামীর সাথে জামদানি মূল্যেও কখনো এই শাড়ি পরা হয়নি নারায়ণগঞ্জের মাসুদা বেগমের। অবশেষে 60 বছর বয়সে ছেলের আবদার মেটাতে এবার গায়ে জড়িয়েছেন বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি। বছরের পর বছর জামদানির নকশা এঁকেছেন নারায়ণগঞ্জের তাঁতি পরিবারের গৃহকর্ত্রী মাসুদা বেগম। শত শত জামদানি তৈরি হয়েছে তার হাতে, তবে কখনো পরা হয়নি। দীর্ঘ 6 দশকের জীবনে ছেলের আবদারে সম্প্রতি প্রথমবারের মতো গায়ে জড়ান জামদানি শাড়ি। আমি 11 বছর পরে মুনছি, বাতের অভাবে তেলেগোর সাথে পরে মুনছি, নিজের স্বামীর সাথে পরে মুনছি। বড় 8 বছরের কারা পড়ে দিছি, বডি লাখ পায় নাই, বালিশ দিয়া ওই বডি মুনাইছি। মাসুদা বেগম জানান মাত্র 23 বছর বয়সে স্বামীর কাছ থেকে তাঁত বোনা শিখেছিলেন, তবে শখে নয় বাধ্য হয়ে। খানা দানা জোগাইতে বেশি পারি নাই, অনেক কষ্টের বিনিময়ে এইটার এই করছি। এই সন দিতে এইটা ছাড়তাম না আমি, এইটা দিয়ে আগ দিই। আল্লাহ পাক কি করে, এইটা দিয়ে আমি আগ হইতে পারি নাকি। কিন্তু অনেক কষ্টের পরে এই জামদানি শাড়িটা আমার মায়ে পড়ছে। তো 11 বছর কাজ করার পরও উনি একটা জামদানি পরতে পারে নাই। এখন ওনাকে একটা আমরা জামদানি পরাইছি শখ করে পরার পরে উনি আনন্দে কেঁদে ফেলছে। মাসুদা বেগমের ছেলে ইয়াকুব আলী জানান, যে মা সারা জীবন জামদানি বুনেছেন তাকে কখনো একটি জামদানি শাড়ি পরানো হয়নি, তাই মাকে শাড়ি পরিয়েই নিজের শোরুম উদ্বোধন করেছেন তিনি। আমি পৃথিবীর শ্রেষ্ঠ খুশি, আমার আর জীবনে চাওয়া নাই। 70-80টা শাড়ি থেকে
আমি একটা ডিসাইড করছি, আমার মা না কালারিং শাড়ি পছন্দ করে, আমি এরকম একটা কালারিং মারে পরাবো। ব্রেন টিউমারে আক্রান্ত মাসুদা বেগমের চিকিৎসা করিয়েছেন ছেলেরা। জীবনের সব কষ্টের সুতা মিলিয়ে অবশেষে একটা শাড়ি হয়ে উঠেছে তার নিজের জন্য। এই আনন্দ নিয়েই বেঁচে থাকতে চান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তি অনুমোদন করা হয়েছে। তবে এই আইন শুধুমাত্র ফিলিস্তিনিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এই আইনের অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট। আইন অনুযায়ী ইসরায়েলি সামরিক আদালতে সন্ত্রাসী হামলা কিংবা প্রাণঘাতী অপরাধে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড হবে স্বাভাবিক শাস্তি। এতে ক্ষমার কোনো বিধান রাখা হয়নি। কিন্তু একই ধরনের অপরাধ কোনো ইসরায়েলি করলে তার ক্ষেত্রে এই সাজা কার্যকর হবে না। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন পূরণ না হলেও শেষটা রাঙাতে আত্মবিশ্বাসী দলের প্রধান কোচ। সি গ্রুপের শীর্ষে থাকা বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় প্রথম লেগের দেখায় বাংলাদেশ হেরেছিল 2-1 গোলে। গ্রুপে 5 ম্যাচে 1টি জয় ও 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। চুক্তি অনুযায়ী আজ শেষ হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার মেয়াদ। তার অধীনে ফুটবলের মানোন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাফুফের কর্তা ব্যক্তিরা। দলের স্বার্থেই পরিবর্তন প্রয়োজন বলে জানান তারা। 2022 সালে জানুয়ারিতে বাংলাদেশ অধ্যায় শুরু হ্যাভিয়ের ক্যাব্রেরার। প্রথমে তার সঙ্গে 11 মাসে চুক্তি করা হয়, এরপর আরও 2 দফা বাড়ে। এই 4 বছরে ক্যাব্রেরার মূল্যায়ন করলে হতাশাটাই বেশি ফুটে উঠবে। বাংলাদেশের কোচ হিসাবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা ক্যাব্রেরার অধীনে জাতীয় দল ম্যাচ খেলেছে 37টি। এর মধ্যে 10টিতে জয়, 10টিতে ড্র এবং 17টি হেরেছে লাল সবুজের দলটি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বড় প্রাপ্তি 2025 সালের 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে 1-0 গোলের ঐতিহাসিক জয়। এই ম্যাচটি বাদ দিলে বড় দলগুলোর বিপক্ষে ক্যাব্রেরার সময়ে বাংলাদেশের জয় খুব একটা নেই। ইংল্যান্ডের আপনার প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার, তা এখন সেই মানে কোচ তো দরকার, তাই না? তা এখন বুঝিনি তো, তাহলে এখন কোচ সেই লেভেলেরই হতে হবে। আর ক্যাপ্টেনরা যতটুকু আছে আমার মনে হয় তার ব্যর্থতার একটু ব্যর্থতার পালাটা একটু বেশি। আমাদের ওই চিন্তাটাই করা উচিত যে হাই প্রোফাইল কোচের আগে। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের পতন চোখে পড়ার মতো। তার সময়ে র্যাঙ্কিংয়ে একবার 197তে গিয়ে ঠেকেছিল। আমার মনে হয় যে কোচের কাজটুকু করছেন, ওনার দায়িত্বটুকু উনি পালন করেছেন। এটা বিচারের বিষয়টুকু আগামী আপনার মিটিংয়ে সেটা পর্যালোচনা করা হবে। দলে এখন প্রবাসী বাংলাদেশিদের ছড়াছড়ি। তাদের খেলানোর কৌশল নিয়েও কোচের বিরুদ্ধে রয়েছে সমালোচনা। একটা হেড কোচ কিংবা একটা টেকনিক্যাল হেডের পারফরমেন্সে কিন্তু কথা বলে, এখানে অন্য কোনো কিছু না। কিন্তু সো পারফরমেন্স আমরা দেখি, আমরা তো আসলে এশিয়া কোয়ালিফাই করতে পারি নাই। সেটা একটা অনেক বড় ব্যর্থতা আমাদের জন্য, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমাদের ছেলেরা খুবই ভালো খেলেছে, এখন অ্যাটাকিং খেলে, এটা ইজ ভেরি গুড, পজিটিভ। বাট এন্ড রেজাল্টটা কিন্তু আমাকে দেখতে হবে। সো সেটা যদি বিবেচনা করি, ডেফিনেটলি ওনাকে রাখা হবে কি হবে না, রাখলে কতদিন রাখবে না রাখবে, কিংবা ওনাকে রিপ্লেস করা হবে কি হবে না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমি বিশ্বাস করি একটি মুখ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশে থাকা কিংবা না থাকা নিয়ে অবশ্য ক্যাডবেরার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।